তোমার নাম কোন পদে আছো আগে আলমগীর সাহেব শুরু করার আগে একটা জিনিস একটু ক্লিয়ার হলে খুব ভালো হতো। আপনি 2017-18 যখন মডেল স্কুল চালু করলেন এখানে, তো আপনি সিদ্দিকিয়া মডেল স্কুল না দিয়ে বা আমিনিয়া মডেল স্কুল নাম না দিয়ে আপনি কেরালা মডেল নামকরণ করেছিলেন কেন? এই প্রশ্নটা একটু ক্লিয়ার হলে মনে হয় ভালো হয় নাকি? অনেকে এটা প্রশ্ন করে, এছাড়াও আরো একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে 2017 বা 18 সালে আমাদের অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সম্পাদক আব্দুল মাতিন সাহেব যখন মডেল স্কুলগুলো শুরু করেছিলেন, তখন উনি তো সিদ্দিকিয়া বা আমিনিয়া মডেল স্কুল নামকরণ করতে পারতেন, কিন্তু উনি সিদ্দিকিয়া আমিনিয়া মডেল স্কুল নামকরণ না করে কেরালা মডেল স্কুল নাম দিয়েছিলেন কেন? ওনার কাছে আমার বেশ, তুমি যেটা বলেছেন রজবুল ইসলাম, আমি তাকে শ্রদ্ধা জানিয়ে বলছি। অ্যাকচুয়াল কেরালা মডেল স্কুল এরা কেউ নাম দেয়নি, তারাও আমাদেরকে দিতে বাধ্য করেনি যে এই নামে না দিয়ে আমরা কাজ করবো না। বরঞ্চ ওটা আমি এইরকম একটা শব্দ বাক্য প্রয়োগ করেছিলাম, কারণ শিক্ষিত মানুষ মাত্রই তারা জানে যে কেরালা খুব উন্নত, খুব উন্নত, রাজ্যটা খুবই উন্নত সৌদির পাশাপাশি, এবং শিক্ষার জগতে তারা ভারতবর্ষে একটা অদ্বিতীয় স্টেট করেছে, দারুণ সুন্দর। এবং কেরালার ছেলে বা মেয়ে তারা এতটাই লেখাপড়ায় পর্দাপর্শীদের সাথেই, আমি খুব বুকটুকে বলতে পারি সৌদি আরব থেকে যদি কেরালার ডাক্তার এবং নার্স তুলে নেওয়া হয়, সম্ভবত সৌদি আরবের একটা হসপিটাল আর একটা নার্সিং হোম একদম ঠিক সমস্ত জায়গায়। তো তারা যেহেতু উন্নত, আমি এই জন্যই বলেছিলাম মাদ্রাসা বললে মুসলমানদের ভিতরেই যারা একটু আলটা মডার্ন তাদের বাচ্চা মাদ্রাসায় দিতে চায় না। আমি দেখলাম যদি এটা স্কুল নাম দেই, ভাষার মার পেয়েছে। স্কুল মানেও বিদ্যালয়, বাংলায় বলে বিদ্যালয়, ইংরেজিতে বলে স্কুল, আরবিতে বলে মাদ্রাসা, এই তো। কিন্তু তিনটে তো একই। সৌদি আরবে সায়েন্স টেকনোলজি পড়ানো হয়, তার নামও মাদ্রাসা। সৌদি আরবে কোরআন পড়ানো হয়, তার নামও মাদ্রাসা। কারণ মাদ্রাসা আমরা কেউ বাংলায় বলি বিদ্যালয়, কেউ ইংরেজিতে বলি স্কুল, কেউ আরবিতে বলি মাদ্রাসা। কিন্তু পশ্চিমবঙ্গের বাংলার আবহাওয়া জলবায়ু এমনই হয়ে গেছে যে মাদ্রাসা মানে আরবি, স্কুল মানে ইংরাজি, স্কুল মানে ইংরাজি, এইরকম একটা ভাবধারা আমাদের তৈরি হয়ে গেছে। তারপরেও আমি মাদ্রাসার নামটা কম ব্যবহার করে স্কুল নামটা এই জন্যই দিয়েছিলাম যাতে আলটা মডার্ন মুসলিমরাও তাদের বাচ্চাগুলো মডার্নের জন্য দিয়েছিলাম। এবারে কেরালা মডেল সিদ্দিকিয়া আমিনিয়া মডেল না দিয়ে আমি কেরালা মডেল দিলাম কেন? আমি শুধু বিতর্কের খাতিরে বলছি। যদি সিদ্দিকিয়া দিলাম তাহলে 5টা লোক তো প্রশ্ন করতে পারে, দাদা হুজুরির পীর রয়েছেন ফাতেহা আলী ওয়াইসি, তাকে অপমান করা হলো কেন? এটা তো ফাতিহা দিলে হতো দাদা হুজুরি পীরের নামে। যদি আমি দাদা হুজুরি পীরের নামে দিতাম ফাতিহা মডেল, তাহলে তো প্রশ্ন ছিল সুফি নূর মোহাম্মদ নিজামী কি অপরাধ করেছে, তার নামে দেওয়া হলো না। নিজামিয়া মডেল হয়নি কেন? আমি যদি নিজামিয়া মডেল দিতাম, তারপরে বলতো মোহাম্মদ রসুল্লাহ থাকতে তুমি একজন মুরিদের একজন উম্মতের নাম দিলে কেন, নবীর নাম না দিয়ে? যদি রসুল্লাহর নামে দিতাম, তখনই প্রশ্ন হতো ইস তুমি সৃষ্টিকর্তা আল্লাহ, এটা আল্লাহ মডেল না দিয়ে তুমি মোহাম্মদের মডেল দিলে কেন? প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার যদি আল্লাহর নামে দেই, তাও বলতে হতে দেখোস তো এরা আল্লাহর নাম দে, কাগজপত্র সেবেছে, ওই কাগজ তো মানুষের পাতলায় পড়বে, তাহলে আমার কি স্বস্তি আছে? প্রশ্ন কিন্তু পৃথিবীতে থেকেই যাবে, অবশ্যই। তো আমি চেয়েছিলাম কি মানুষ আকৃষ্ট হোক এই শিক্ষা দীক্ষার প্রতি। এবারে যদি আমি ঘুরিয়ে যদি বলি, তার ভিতরে যে চিন্তা ভাবনার কথাগুলো বলা আছে আর কেরালাওয়ালাদের যে চিন্তা ভাবনা, ফুরফুরা পীর সাহেব কেবলার চিন্তা ভাবনার সঙ্গে হুবহু মিলে যায়। দুর্ভাগ্যজনক ভাবি আমি আক্রমণ না করেও যদি পরামর্শ স্বরে বলি, দাদা হুজুরের এই চিন্তা চেতনা ফুরফুরায় থাকার পরেও এই মডেল চিন্তা ভাবনা করতে নেওয়ার জন্য আমাকে কেরালায় যেতে হলো কেন, এই জবাবটা ফুরফুরাদেরও দেওয়া লাগবে।
দাদা হুজুর কেবলা যখন লিখে দিয়ে গেছেন তার জীবনের কর্মকাণ্ড ছিল ফুরফুরা পীর সাহেব কেবলা জীবনী আল্লামা রুহুল আমিন সাহেব লিখে দিয়ে গেছেন, তাহলে দাদা হুজুরের বংশধরগণ যদি ঠিক সেই সিস্টেমেটিক্যাল লিগাল ওয়েতে যদি কাজটা আমাদের সামনে তুলে দিতেন, তাহলে আমাকে তো আর যেতে হলো না, এটা নিয়ে তোমরা চলতে পারতাম। আমি নাম দেব ফুরফুরা মডেল, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। কিন্তু ফুরফুরা পীর সাহেব হুজুর কেবলা যারা এখনো হায়াতে আছেন, পীর সাহেব পীরজাদাগণ আছেন, আমি তো কেরালা মডেল নিয়ে কাজ করছি মাত্র 256টা গ্রাম, পশ্চিমবঙ্গে 38,000 গ্রাম, 38,000 গ্রাম, আমি তো 1,000 গ্রাম ছুঁতে পারি, এখনো তো 37,800 গ্রাম পড়ে আছে। ফুরফুরা শরীফে যারা আছেন তারা একটা সিদ্দিকিয়া মডেল দিয়ে তো আর একটা মডেল চালু করতে পারতেন, কেউ তো আটকায়নি। তাহলে আমার এটাও কাজ হোক, তাদের সেটাও কাজ হোক। সুতরাং প্রশ্ন তুললে প্রশ্নের শেষ নেই, কাজ করতে গেলে কাজের ময়দানেও শেষ নেই। কিন্তু কষ্ট হয় যারা প্রশ্ন তুলছেন তারা প্রশ্ন না তুলে যদি পাল্টা প্যারালাল কাজটুকু করতেন, তাহলে আমার সমাজ অনেকটা এগিয়ে যেত। আমি এইটা বলবো। আর কিছু বলার আছে? বলা না, এখনই কিছু বলার নেই, যদি বলার থাকে অবশ্যই অবশ্যই। তুমি স্যার? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি কেরালা মডেলের এই সিস্টেমের শুরু থেকে আমি আছি আলহামদুলিল্লাহ। তো এখন বর্তমান আমি যে পদে আছি, আমাদের হাদিয়া মডেল স্কুল, যে কেরালা মডেল স্কুলের সাথে সাথে এই স্কুল ছাড়া আরো অনেক প্রজেক্ট আছে। প্রি স্কুল থেকে শুরু করে মাদ্রাসা প্রজেক্ট থেকে শুরু করে আরো এরকম অনেক প্রজেক্ট আছে। তো তার ভিতরে একটা প্রজেক্ট হলো মহল্লা এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট। সে মহল্লা এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের আমি এখন মহল্লা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। তোমার কাজ কি ছোট্ট করে বলো? আমার কাজ মূলত একটা মহল্লাটাকে কিভাবে এম্পাওয়ারমেন্ট করা যায়। একটা ভিলেজ, একটা মহল্লা আন্ডারে 2-3টে ভিলেজও হয়, 2-3টে মহল্লা হতে পারে। যেহেতু আমরা মহল্লা বলে তো একটা মসজিদকে কেন্দ্র করে আমরা ধরি গ্রাম, জি। তো 2-3টে মহল্লা মিলেও পুরো গ্রামটাকেও একসাথে কাজ করা যেতে পারে, বা আলাদা আলাদা মহল্লা হিসাবেও কাজ করা যেতে পারে। তো মূলত ভাবনা চিন্তা মুসলমানদের পুরো সামাজিক থেকে শুরু করে অর্থনৈতিক থেকে শুরু করে আপনার রাজনৈতিক, এমনিভাবে আপনার ইকোনমিক সাইড মানে অর্থনৈতিক দিকটাও কিভাবে উন্নত করা যায়, পুরো শিক্ষা, সমাজ এবং আপনার অর্থনৈতিক সার্বিক দিকটা কিভাবে একটা মহল্লার উন্নয়ন করা যায়, এটাই হলো মূলত মহল্লা এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের একেবারে মানে সংক্ষিপ্ত একটা এই প্রজেক্টের পরিচয়। এই যে কটা বললেন এর ভিতরে কোনটা শুরু হয়েছে? এই মুহূর্তে তো আলহামদুলিল্লাহ আমাদের সামাজিক দিকগুলো যদি দেখা হয় তো অনেকগুলো চলছে। তার মধ্যে আজকে এখানেই হয়েছিল একটা ইমাম ডিপ্লোমা কোর্স। এই ইমাম ডিপ্লোমা কোর্স মূলত ইমামদের জন্য একটা 6 মাসের একটা বেসিক কোর্স, ডিপ্লোমা কোর্স। আর এই ডিপ্লোমা কোর্স রাখার অর্থই হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মহল্লার ভূমিকা তো রাখেন ইমামেরা। ওনার স্থলাভিষিক্ত হিসাবে তো এখন বর্তমান সমাজের ইমামরাই আছেন। তো সমাজের ইমামরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্থানে দাঁড়িয়ে সমাজের মানুষকে নেতৃত্ব দেবেন, এই নেতৃত্ব দেওয়ার ভূমিকা যে ইমামরা অ্যাজ এ লিডার, সেই লিডার হওয়ার যে একটা ভূমিকা, এক্ষুনি যদি লিডার হিসেবে যদি আমরা ধরি, তো লিডার হিসেবে আমরা কাকে পাই? যদি একটা মহল্লায় সমস্যা হয় তো সেই মহল্লা বা সেই গ্রামের যে প্রতিনিধি আছেন, গ্রাম্য মেম্বার যিনি আছেন, সেই মেম্বারের কাছে যাবেন। কিন্তু লিডার হিসাবে যাওয়ার প্রয়োজন ছিল তো ইমামের কাছে। তো আসলে ইমামের কাছে মানুষ যায় না কেন? যায় না তার একটাই কারণ হলো, ইমাম অ্যাজ এ লিডার তিনি যে সমস্ত সমস্যার সমাধান দিতে পারেন, এটা মানুষের আস্থা হারিয়েছে। তাই নিশ্চয়ই এখন কোন একটা বিষয়ে মহল্লার মানুষ যদি ইমাম সাহেবের কাছে যান, কোন বিষয় কি সুষ্ঠু সমাধান দিতে পারেন না। সেই জন্য সমাজের প্রায় 100% মানুষই ইমামের কাছে না গিয়ে গ্রাম্য প্রতিনিধির মেম্বার যিনি আছেন তার কাছে যান। তো ইমামেরও যে একটা সমাজে বড় ভূমিকা আছে এবং তার যে গুরু দায়িত্ব আছে, তো সেই লিডার হতে গেলে ইমামকে যে কোয়ালিটি থাকা দরকার এবং সামাজিক ব্যাপারে যতটা নলেজ তার প্রয়োজন, সার্বিক বিষয়ে এই ইমাম ডিপ্লোমা কোর্সটা করানো হয়। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দরভাবে চলছে এবং পাশাপাশি এই সামাজিকতার উপরে প্রিমেটের সারা পাচ্ছে কেমন মানুষ?
সারা তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমরা এই ডিপ্লোমা কোর্সটা এটা তো সবে প্রথম কোর্স শুরু করা হয়েছে এবছর থেকে, তো যার কারণেই এতে পার্টিসিপেন্ট একটু কম আছে। তো ইনশাল্লাহ আরো মুশকিল হয়েছে। আমরা এই সেশন যখন শুরু করেছিলাম এটা নির্দিষ্ট কোনো সার্কেলে আমরা শুরু করিনি, এভাবেই ঢালা পারমিশন দেওয়া হয়েছিল যে কোনো ইমাম সাহেব এতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এতে মুশকিল হয়েছে যে সমস্ত ইমামরা রেজিস্ট্রেশন করেছেন অনেক দূর দূরের ইমাম, হাওড়া জেলা, দক্ষিণ 24 পরগনায় প্রায় সেই ডায়মন্ড হারবার দিকে অনেকটা দূর হওয়ার কারণে অনেক ইমামদের প্রবলেম হয়েছে। তো তার কারণে ইনশাল্লাহ আমরা এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরপরই চিন্তা ভাবনা করছি এটা কি online এলাকায় বেশি করা যায়? ইনশাল্লাহ করা হবে। যে অনলাইন সিস্টেমও আছে, অফলাইন সিস্টেমও আছে। অনলাইনটা আমরা এখন আপনারা এখান থেকে যেরকম প্রোগ্রাম চলছে আছে জি তারা ওখান থেকে আপনার অনলাইনে অনলাইন সিস্টেমটাও আছে, অনলাইন ক্লাস আছে।